নমস্কার বন্ধুরা, আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তারা এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন। কারণ সর্বপ্রথম যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তখন সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়ম বা শর্ত লাগু করা হয়েছিল। আবার হঠাৎ করে বুধবার সাংবাদিক বৈঠকে টাকা দেওয়ার ঠিক 5 দিন আগে মুখ্যমন্ত্রী আবার কিছু নতুন শর্ত অ্যাড করলো। অর্থাৎ কী সেই শর্ত? প্রথম সেই জুন জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাসে টাকা দেওয়ার 5 দিন আগে পর্যন্ত যে 3টে শর্ত এবং তার মাঝে যে শর্তগুলো দেওয়া রয়েছে তার টোটালস A to Z আমি একসঙ্গে আপনাদের জানিয়ে দেব। এবং তার সঙ্গেই আপনাদের বলে রাখি, এই শর্তগুলোর কোনো একটার মধ্যেও যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি আর টাকা পাবেন না। তাহলে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে প্রতিদিনের মতোই, কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। তাই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন। আর যারা এই চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নেওয়া যাক যে টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত কী শর্তগুলো রয়েছে। সর্বপ্রথম আসি বয়সের ব্যাপারে। এটা প্রথম থেকেই বলা ছিল, কারণ সাধারণভাবে এইখানে আবেদন করতে গেলে প্রতিটি আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তার সঙ্গে জানানো হয়েছে রাজ্যের বাসিন্দা, অর্থাৎ আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এইবার আসছি মাসিক আয়, কারণ এইখানে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। কারণ সরকার যখন প্রথম এই প্রকল্পটি শুরু করেছিল তখন যে সরকারি গাইডলাইন সেইখানে জানানো হয়েছিল যাদের পারিবারিক বাৎসরিক আয় 12 লক্ষ টাকার বেশি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ স্বাভাবিকভাবেই যাদের আয় 12 লক্ষের কম, এটা কিন্তু আমি বাৎসরিক হিসাবে কথা বলছি, মানে বছরে যাদের আয় 12 লক্ষ টাকার কম তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। কিন্তু হঠাৎ করেই এই 5 দিন আগে অর্থাৎ বুধবারে যে বৈঠক হয়েছে সাংবাদিক বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী জানাচ্ছে এইখানে আবেদনকারী মহিলা বা আবেদনকারীর পরিবারের যদি মাসিক আয় অর্থাৎ মাসে যদি 10,000 টাকার বেশি আয় করে থাকে তাহলে কিন্তু তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। বোঝা গেল এই দুটো বিষয় নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি জানি না সরকার হঠাৎ করে কেন এরকম নিয়ম জারি করলো। আপনারা যদি জেনে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তারপর আসছি আয়কর, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না। তার সঙ্গে আরও জানানো হচ্ছে যে সরকারি চাকরি, এটা প্রথমে বলা ছিল না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে যে পরিবারের সরকারি চাকরি বা নির্দিষ্ট কেউ যদি কোনো ধরনের চাকরির সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু সে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তার সঙ্গে সরকারি পেনশন বা অন্যান্য সুবিধা, ধরুন আপনি আবেদন করেছেন এবং আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকেন এবং সাথে সাথেই সরকারি পেনশন পাচ্ছে, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পে আওতায় আসবেন না। তবে যারা PM কিষাণ বা অন্যান্য নির্দিষ্ট কোনো ভাতা যেমন বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা ইত্যাদি পেয়ে থাকে তারা কিন্তু কোনোভাবেই এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন না। তার সাথে সাথেই ভোটার তালিকা, অর্থাৎ আবেদনকারীর ভোটার সংক্রান্ত তথ্য যেহেতু যাচাই করা হচ্ছে তাই ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। যদি SIR-এ নাম বাদ গিয়ে থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনায় তিনি আবেদন করতে পারবেন না। আবেদন করতে পারবেন না বলাটা ভুল, কারণ অলরেডি তো আবেদন হয়ে গেছে। ব্যাপারটা হলো তার আবেদন রিজেক্ট করা হবে, ঠিক আছে। তার সাথেই আসছে নাগরিকত্ব। ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যেহেতু যাচাই করা হচ্ছে তাই অযোগ্য বা নাগরিকত্ব প্রমাণে যদি সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে তার নাম বাতিল করা হবে। এর সাথেই আধার কার্ডের একটা ব্যাপার রয়েছে, যেহেতু এটা DBTর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে তাই আধার তথ্য যদি অসঙ্গতি লক্ষ্য করা যায়, অর্থাৎ দেখা গেল যে আধার কার্ডের তথ্য ভুল, তাহলেও কিন্তু টাকা সে পাবে না সেই ব্যক্তি। কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্যা তৈরি হচ্ছে না তো, কারণ বেসিক্যালি টাকা পাওয়ার ক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো প্রত্যেকেরই ঠিক থাকা জরুরি, এটা আমি মনে করি। এইবার আসছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, যেটা আমি আগেই বললাম যেহেতু এটা DBTর মাধ্যমে টাকা পাঠানো হবে তাই আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কস বা DBT সেটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এইবার আসছি একটা কনফিউশন বিষয় যে পাকা বাড়ির ব্যাপারটা নিয়ে, কারণ ফর্মে জানতে চাওয়া হয়েছিল যে আপনাদের 3টির বেশি পাকা বাড়ি রয়েছে কি নেই। যাদের যেমন রয়েছে সে তেমন করেছিল, কিন্তু বর্তমানে এখন সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যারা 3টির বেশি পাকা বাড়ি রয়েছে তারা এই প্রকল্পের সুবিধাই পাবে না। কিন্তু একইভাবে যারা গ্রামে বাস করে এবং 3টির বেশি পাকা বাড়ি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে থাকবে। অর্থাৎ যারা শহরে বাস করে 3টির বেশি পাকা বাড়ি রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। বোঝা গেল। তার সঙ্গে আরও একটি ব্যাপার যে জমির বিষয়,
এক্ষেত্রে যাদের 50 ডেসিমেল বা তার বেশি জমি রয়েছে এবং তারা শহর বা মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না আর। কিন্তু এই শর্তটাই যদি একজন গ্রামীণ মানুষের ক্ষেত্রে দেখা হয়, অর্থাৎ আপনি গ্রামে বাস করেন, তার সাথে আপনার 50 ডেসিমেল বা তার বেশি জমি রয়েছে, তাহলে আপনার চিন্তার কারণ নেই, আপনি টাকা পাবেন এটুকু নিশ্চিত। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় 4 চাকার গাড়ি সম্বন্ধে একটা বিশেষ জানতে চাওয়া হয়েছিল বিষয়, কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই, তো এটা আমি বাদ দিলাম। আর স্বাস্থ্য বিমার ব্যাপারেও জানতে চাওয়া হয়েছিল যে পরিবারের স্বাস্থ্য বিমা বা স্বাস্থ্যসাথী সংক্রান্ত তথ্য রয়েছে কিনা, এটাও কিন্তু ভেরিফিকেশনের সময় যাচাই করা হচ্ছে। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের তথ্য, যেমন পরিবারের শিশু বা অন্যান্য সদস্য, তো বেসিক্যালি আপনার পরিবারের বাচ্চারা কি সরকারি স্কুলে পড়ে কিনা সেই বিষয়টা জানতে চাওয়া হচ্ছে, কারণ সরকারের তরফ থেকে মাঝে মাঝে এই রকম কথা শোনা গিয়েছে যে সরকারি স্কুলে না পড়লে এই প্রকল্পের সুবিধা তাকে দেওয়া হবে না, তাই এই বিষয়টাও যাচাই করে দেখা হচ্ছে। এছাড়াও অন্যান্য নথির অসঙ্গতি, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদির মধ্যে যদি মিসম্যাচ থেকে থাকে বা নামের বানান ভুল থেকে থাকে, তাহলেও কিন্তু আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। সাথেই মৃত ব্যক্তির আবেদন, কারণ অনেকেই রয়েছে যে সমস্ত ব্যক্তি আবেদন করার পর মারা গেছে, অথবা অনেকে রয়েছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে মৃত ব্যক্তির নামে আবেদন করেছেন, তো সেই সমস্ত আবেদন বাতিল পড়তে চলেছে। তো আশা করছি বোঝা গেল সমস্ত নিয়ম এবং ক্রাইটেরিয়াগুলো। তো আপনি যদি এইগুলোর কোনোটার একটার মধ্যেও পড়ে থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। তো এই ছিল আজকের আপডেটটা যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর তথ্যটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।